Mira পালাইছে রে ল্যাংটা মাইরা পালাইছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সিনার লগে তালা দিয়া ল্যাংটি করাইছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সকালে পরোটা নিয়ে সকালে খাই না আরো। কিসের শোনা যাচ্ছে? মাইরা পালাইছে রে ল্যাংটা মাইরা পালাইছে। ডিম কাল ডিম সাই যদি বাদ দিন মানে তো কেন কি বইতে মানে আসো ডিমের জন্য আসো ডিম আই ডিম আই ডিম আছে কেন তো তো ইয়ানিস তো ক্লাসে যেহেতু তার ল্যাংটায় মাইরা ফেলাইছে, তাই ক্লাস থেকে বের করে দিলাম। ভালো হয়েছে না? হুম। ভালো হয়েছে কিনা বলেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। দাদা। Okay. তো আসেন আমরা রাইটিং এর, ফোকাস রাইটিং এর যে বেসিক কথাগুলো বলছিলাম, আমরা বলেছিলাম যে মোট দুইটা কথা ক্লাসে কথাগুলো বলবো। সো গত ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আবার কিছু বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে? তো দেখেন, আমাদের আজকের ইস্যু হচ্ছে ধরেন গ্রাফ, টেবিল উপস্থাপনা করা। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমাদের মানে মূল বিষয়। ঠিক আছে? প্রথমে আমরা আসি গ্রাফ বা ইউ ক্যান সে নিউমেরিক্যাল ডেটা। ঠিক আছে? যেটা আমাদের জন্য কি বলে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, নিউমেরিক্যাল ডেটা। এটা নিয়ে দেখবেন যে ভাই প্রচুর মানে কথাবার্তা হয় যে কে আসলে কতটা মুখস্থ করবো, এটা সেটা হাবি যাবি। ঠিক আছে? বাট আমি বলি যে দেখেন, ডাটার পিছনে আপনি আসলে বেশি সময় ব্যয় করবেন না। ঠিক আছে? আপনি কিছু স্পেসিফিক জিনিস শিখবেন, যে জিনিসটা আপনার হবে গিয়ে কি খুব কাজে লাগবে। ঠিক আছে? যেমন আমি সেদিন আমাদের অ্যাডভান্স রিটেন ব্যাচে কতক্ষণ বকবক করতেছিলাম। তো এখানে আমি বললাম যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে 4+ মিলিয়ন ওয়ার্কার কাজ করতেছে। আর এখানে হচ্ছে গিয়ে 90% ওয়ার্কারই হচ্ছে আপনার কি বলে, তারা হচ্ছে উইমেন। এই যে একটা ডেটা, এই ডেটাটা বা এই ইনফরমেশনটা লাগবে না বলে আসলে আমার মনে হয় যে এমন কোনো নাই, কি বলে আপনার, কি বলে যে মানে ফোকাস সেটিং নাই। যে কোনো জায়গাতেই আপনি এটা কি করতে পারবেন, আপনার রাইটিং এ ইউজ করতে পারবেন। ঠিক আছে? স্ক্রিনে দাগেন না ভাই, বিরক্ত হবো। ওরা আপনারাও আমার থেকে ধমক ধমকি খাবেন, বিরক্ত হবেন। ঠিক আছে? দাগেন। তো এই ডেটাটা কোথায় লাগতে পারে? আপনি যদি মনে করেন এই ডেটাটা লিখতে চান উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, ঠিক আছে, এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখতে চান, হুম, আমি সেদিন মনে হয় স্ট্রাকচারাল রিফর্মস নিয়ে কথা বলতেছিলাম, সেখানেও আপনি লিখতে পারেন। ঠিক আছে? তারপর আপনি মনে করেন এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফিকেশনে, এখন টপিকটা একদম রিলেটেড না, কিন্তু কথা বলতে গেলে কিন্তু এই ইস্যুগুলো আমাদের আসে। ঠিক আছে? ওকে। তারপর মনে করেন যে জেন্ডার, হ্যাঁ, ইকুয়ালিটির কথা যখন আসবে তখন এটা আসতে পারে। আপনি আসলে কত ডাটা পারেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ম্যাটার করবে যে আপনি কত সুন্দরভাবে ডাটাকে আসলে উপস্থাপনা করতে পারেন। ঠিক আছে? বা যা জানেন সেটাকে কতটুকু সুন্দর করে আপনি প্রেজেন্ট করতে পারতেছেন কার সামনে, টিচারের সামনে। এটাই হচ্ছে গিয়ে আপনার মূল কথা। এখন ডাটার তো আসলে শেষ নাই। ডাটার সোর্স হচ্ছে ইমেন্স। সো ইউ হ্যাভ হিউজ সোর্স অফ ডেটা। কত ডেটা আপনি আসলে মুখস্থ করবেন, তাই না? তো এই জায়গাটাতে এসে আমি সব সময় যেই জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে আপনার বাংলাদেশ ইকোনমিক রিভিউ। এটা হচ্ছে গিয়ে বলতে পারেন কি মানে আমার সবচাইতে প্রিয় একটা জিনিস। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনার সাধারণত প্রতি বছর দেখা যায় বাজেটের পরে, ধরেন এই যে জুড়ে তো বাজেট হয়ে গেল, সো হয়তো জুলাই আগস্টে গিয়ে ইউ উইল গেট দা ফাইনাল পেপার অফ দিস ইয়ার। ঠিক আছে? প্রতি বছর এটা পাবলিশ করা হয় ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে। এটা হচ্ছে গিয়ে আপনার ডাটা পাওয়ার জন্য খুব ভালো একটা সোর্স। তবে এখানে এই চ্যাপ্টারটা যাওয়ার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা একটু বোঝার চেষ্টা করবেন। ধরেন
আপনি একটা নিউমেরিক্যাল ডাটা মুখস্থ করতেছেন। ধরেন আপনি মুখস্থ করতেছেন কি, ইউ আর মেমোরাইজিং, ধরেন রিজার্ভ, হ্যাঁ রিজার্ভ, রিজার্ভ অফ বাংলাদেশ ব্যাংক আপনি মেমোরাইজ করতেছেন। এখন অনেকেই দেখবেন ডাটা নিয়ে, টোটালি একটা খুব ক্রেজি একটা অবস্থা করে ফেলে, ঠিক আছে। একদিন জিজ্ঞেস করেছেন বই কবে পেতে পারেন, বইটা হচ্ছে এই উইকের লাস্টে বা নেক্সট উইকে বই পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। আমি ওই প্রিন্টিং এর কাজ মোটামুটি ডান করে ফেলছি। আপনি ধরেন রিজার্ভ নিয়ে পড়তেছেন, অনেকেই করে কি প্রতি মাসেই রিজার্ভের আপডেট নেয়, আর প্রতি মাসেই সে রিজার্ভের ডাটা নিয়ে সে হচ্ছে আপনার মাথা নষ্ট করে ফেলে। তা আমরা বলতেছি না, আপনার এরকম দরকার নাই। আপনি কি করবেন, ধরেন 6 বছরের ডাটা নেবেন, ঠিক আছে। যেমন এটা চলতেছে কি 2025 চলতেছে, তারপর নেবেন 2024, তারপর নেবেন 2023, তারপর নেবেন 2022, তারপর নেবেন কি বলে 21, ঠিক আছে। তারপর নেবেন 2020, তারপর নিতে পারেন 2019, ধরেন এই কয়েকটা বছর নিলেন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন রিজার্ভ ক্রাইসিস নিয়ে পড়বেন এবং আপনার এই ডাটাটা কাজে লাগবে, তখন ব্যাপারটা হচ্ছে আপনি যখনই পরীক্ষা দিতে যান না কেন, আপনার 2024 পর্যন্ত 19 সাল থেকে এই ডেটাটা কিন্তু মোটামুটি সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র যখন 2025 সালের পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি পরীক্ষা যাওয়ার সময় last যে আছে, সেই আপডেট খবরটা জাস্ট অ্যাড করে নিলেই হয়ে যাচ্ছে। তো সেখানে ডেটা মুখস্থ করবে দাদা, হচ্ছে ভয়েস শোনা যাচ্ছে না। ইয়ার টু ইয়ার বেসিস, নট মান্থ টু ইয়ার বেসিস। মান্থ টু মান্থ বেসিসে ডাটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, দাদা, মাঝখান দিয়ে একটু কথা কেটে গিয়েছিল। বললাম ডাটা মুখস্থ করবেন ইয়ার টু ইয়ার বেসিস, মান্থ টু মান্থ মুখস্থ করার দরকার নেই, বুঝতে পেরেছেন? জি। জি দাদা। এটা কেন বললাম বলুন তো, একটু আপনারা ক্লিয়ার করেন তো আমাকে শুনি একটু। কারণ বিগত 5 বছরের ভিতরে এগুলা ফিক্সড থাকবে, মান্থলি চাইতে ইয়ারলি করলে সুবিধা হবে। হ্যাঁ, তার মানে দেখা যাবে বিগত 5 বছরের ডাটা আপনার ফিক্স থাকতেছে, আপনি শুধুমাত্র যে ইয়ারে পরীক্ষা দিবেন সেই ইয়ারে ডাটাটাই আপনাকে কি করতে হচ্ছে, অ্যাড করে নিতে হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে একটা মানে ডাটা কালেক্ট করে রাখার একটা সহজ বুদ্ধি, ঠিক আছে। এই বিষয়টা গেল, হ্যাঁ। আর যখন আপনি লেটেস্ট ইয়ারে ডাটা দিবেন, তখন ওইটাকে আপনি কি করে দিবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব প্রফেশনাল করা যায়। কিরকম প্রফেশনাল করা যায়, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন, দেখেন, মনে করেন আপনি কোথাও গিয়ে একটা গ্রাফ লিখতেছেন যে 2019, সরি 2019-এর একটা দিলেন, 2020-এর একটা দিলেন, ঠিক আছে, 2021-এর একটা দিলেন, 2022-এর একটা দিলেন, 2023-এর একটা দিলেন, 2024-এর একটা দিলেন, তারপর হচ্ছে 2025-এর একটা দিলেন। তো আপনি তো ডাটা উপরে প্রেজেন্ট করতেছেন ফর এক্সাম্পল, এরপর করবেন কি জানেন, এই 25 সালটা তো আসলে কমপ্লিট হয় না, এখানে একটা স্টার মার্ক দিবেন। এগুলো হচ্ছে একদম প্রফেশনাল ডাটা যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা। এবার আপনি নিচে কি কি করবেন, ব্র্যাকেট দিয়ে স্টারটা মার্ক করে দিবেন যে ভাই আমি এই কারণে ব্র্যাকেট দিচ্ছি। আপনি লিখবেন যে অ্যাজ অফ জুন 2025, এইভাবে একদম সুন্দর করে মেনশন করবেন, তাহলে টিচার বুঝবে। দেখেন, আপনি যখন একটা ডাটা প্রেজেন্ট করবেন বা গ্রাফ প্রেজেন্ট করবেন, খালি গ্রাফ দেওয়াটাই আপনার দায়িত্ব না, ইউ আর সামহাউ টেলিং দ্য টিচার যে স্যার আমি কিন্তু এই রিপোর্ট গুলো পড়ি নিয়মিত, আমার পড়ার হ্যাবিট আছে। সো এই ছোট 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 ডিফারেন্স গুলাই একটা বৃহত্তর ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে। আর বৃহত্তর ইম্প্যাক্টের রেজাল্ট হচ্ছে আপনি খুব ইজিলি একটা চাকরি পেয়ে যাবেন। ছোট ছোট ইম্প্যাক্ট, আপনি কিন্তু এরকম অনেক ডাটাই মুখস্থ করে যাবেন, কিন্তু হয়তো কখনো ভাবেন নাই যেমন স্টার মার্ক দিয়ে ছোট্ট একটু লিখে দিব। আমি এই জন্যই বারবার বলি যে আপনি লিখবেন অল্প, বাট আপনি যা লিখবেন তা যেন একটা ডাইভার্স, একটা ভার্সাটিলিটি
আনভেল করতে পারে রিগার্ডিং ইউ। সো অ্যাজ টু ইউ যদি ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় তখন ভালো মার্ক পাওয়া যাবে। সো ব্যাপারটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন না একটু বলবেন। হ্যালো, হ্যালো। দাদা বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর একটা জিনিস বলি, আপনারা গ্রাফ দিতে গিয়ে অনেকেই একটা প্রবলেমে পড়ে যান, আমি দেখছি। সেই প্রবলেমটা হচ্ছে, সলভ করে দিয়ে আমরা আসেন। সেই প্রবলেমটা হচ্ছে যে আপনি এই যে উলম্ব ভাবে মানে ভার্টিক্যালি যে লাইনটা ড্র করতেছেন, এটা কি এক্সিস বলা হয় বলেন তো, এক্স না ওয়াই? ওয়াই এক্সিস। এটা হচ্ছে ওয়াই এক্সিস। আর এই যে আমি পাশাপাশি লেফট টু রাইট হরাইজন্টাল ভাবে ড্র করলাম, এটাকে কি বলা হয় বলেন তো বুদ্ধি করে? এক্সিস। এটাকে বলা হয় এক্স এক্সিস। তো সবসময় মাথায় রাখবেন, আপনি যখন ছোটবেলায় অঙ্ক করতেন তো কেমনে অঙ্ক করতেন বিষয়গুলো বুঝে নিয়েন। আপনার কাছে মনে হইতে পারে পাগলের পর দূর এগুলো তো পারি, কিন্তু না, এখানে অনেক কিছু আছে। আমি যখন অঙ্ক করতাম তখন কি করতাম, এক্স মান বের করতাম, মনে করে দেখেন, তাই না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা, এক্স এর মান বের করতাম। হ্যালো। আমরা এক্স এর মান বের করতাম এবং আমরা ধরে নিতাম, এরকম করে দেখেন, আমরা যে সমীকরণ করতাম, কিরকম সমীকরণ করতাম, যে ধরেন 5x+3 বা মনে করেন 4 সমান সমান ওয়াই। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, যে এক্স এর মান যা ধরবেন তার উপর ক্যালকুলেশন করে ওয়াই এর মানটা আসবে। সো এক্স কে বলা হতো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, ওই সকল ক্ষেত্রে। তো সবসময় মনে রাখবেন, যেহেতু হরাইজন্টাল লাইনটা হচ্ছে কি আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো আপনার দয়া করে যেন কখনোই কি না হয়, এটা ভুল না হয়। মাথায় রাখতে হবে এক্স এক্সিসে আপনি সব সময় এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো বসাবেন, কখনোই পাকনামি করে এখানে আপনি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বসাইবেন না, ঠিক আছে? যেমন ধরেন কিরকম, আপনি মনে করেন বলতেছেন যে ভাই এই যে আপনি শালগুলা বসাইছেন, ঠিক আছে, শালগুলা বসানোর পর আপনি মনে করেন এখানে মনে করেন কি বসাচ্ছেন, জিডিপির গ্রোথ রেট বসাচ্ছেন। এটা মনে করেন 5%, হ্যাঁ, এটা মনে করেন 7%, এটা মনে করেন 9%, এটা মনে করেন 10%, এটা মনে করেন এরকম ধরেন। তো এই যে এইটা হচ্ছে ওয়াইটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট, মানে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আপনি তখন এখানে প্লট প্লট করবেন যে এটা এখানে ছিল, এটা এখানে ছিল, তখন আপনি এভাবে কানেকশন দিয়ে দিয়ে হয়তো বা প্রজেকশন গুলো দেখাবেন। তো এই বিষয়টা দয়া করে কিন্তু কোনো ভুল করবেন না। সব সময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলাকে নিচে বসাবেন, কখনোই কোনোভাবেই উপরে বসাবেন না। এটাকে আমি ভুল করবো আর নাকি ভুল করবো না বলেন? হ্যালো, না দাদা। ভুল করা যাবে না, ঠিক আছে? এটা আমি অনেককেই দেখি পরীক্ষা হলে গিয়ে মাথা মাথা গরম করে ফেলা, যে ভাই কোনটা ডান পাশে বাম পাশে বসাবো আর কোনটা হচ্ছে আপনার উলম্ব ভাবে বসাবো, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা আমি দেখেছি অনেকের মধ্যেই। বাট আমরা চাইলে এটাকে কি করতে পারি, সামহাউ উই ক্যান এসকেপ দিস, ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় গেল। আরেকটা বিষয় আপনাকে আমি বলি, আমরা আরেকটা খারাপ কাজ করি, সেটা হচ্ছে আমরা সাধারণত হেডলাইনটা দেই হচ্ছে গিয়ে আপনার এই গ্রাফের নিচে গিয়ে। দিস ইজ অ্যানাদার মিস্টেক ফর, আমি ইন মাই ভিউ। আমরা বলি যে এটাকে বলি কি যে গ্রাফ, ঠিক আছে, গ্রাফ লিখে বলি কি বলি, জিডিপি গ্রোথ রেট, ঠিক আছে, এরকম বলি। কিন্তু বিষয়টা হচ্ছে, যিনি আপনার এক্সাম খাতাটা দেখতেছেন উনি পুরো ফিগার দেখে তারপরে বলবো না যে এটা কিসের গ্রাফ আঁকছিল দেখি, তো এরকম না। সবসময় মনে রাখবেন, গ্রাফের টাইটেলটা আমরা কোন দিকে দিব, আমরা সবসময় এটাকে উপরের দিকে রাখবো। টিচার প্রথমে দেখবে যে ও কি গ্রাফ আঁকতেছে, আচ্ছা ও তাহলে এই গ্রাফটা আঁকতেছে, সো এই গ্রাফটা এটা। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো, দাদা। হ্যাঁ দাদা বুঝছি। এটা আমরা সবাই বুঝতে পারছি না? হ্যালো, জি দাদা, বুঝতে পারছি। আপনারা এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো প্লিজ আমাকে। হ্যালো, স্যার গ্রাফটা জিডিপি গ্রোথ রেটের টপ গ্রাফ, 5। ওকে। এবার আমরা কি করতেছি, আপনাকে একটু আমরা নিয়ে যাচ্ছি আর একটা জায়গাতে ঘুরাইতে, ঠিক আছে? আপনারা এখন একটা লেখা দেখতে পাচ্ছেন না? হ্যালো,
জি দাদা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে গিয়ে কি আপনাকে আমি দেখাই, দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনি যখন গুগলে সার্চ করবেন যে বাংলাদেশ ইকোনমিক রিভিউ, তখন যে ফার্স্ট পেজটা আসবে ফাইন্যান্স ডিভিশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটাতে গেলে আপনি পেয়ে যাচ্ছেন কোনটা। আপনি এখানে গিয়ে এই যে পাবলিকেশনসে যাবেন, এই যে পাবলিকেশনসে গেলেই বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2024 পাচ্ছেন। এটাতে আমরা বলি কি, এটাতে আমরা বলি হচ্ছে নিউমেরিক্যাল ডেটার একদম মানে কি বলবো আস্তানা। আপনি যদি একদম প্রথম যে পেজটা আমাদের থাকে সেটা হচ্ছে কি জানেন, এই যে সোসিও ইকোনমিক ইন্ডিকেটর, এই পেজটাতে যান। এটা হচ্ছে আপনি যে বইটা নিবেন না, ওই বইটাতে আপনি এই পেজটা পাবেন। এই পেজ থেকে বিসিএস এ ধরেন 2 থেকে 3 মার্ক থাকে মোটামুটি শিওর, ঠিক আছে। এটা হচ্ছে একদম পুরো হিস্ট্রির একটা সামারি, পুরো বছরের সামারি, ঠিক আছে, আর কিছুই না। ওকে, এই দেখেন কি বলতেছে, একদম সব এখানে পেয়ে যাবেন। এই দেখেন, পার্সেন্টেজ অফ লেবার ফোর্স বাই ব্রড সেক্টর, এগ্রিকালচার সেক্টরে এত পার্সেন্ট মোট লেবার ফোর্সের, ইন্ডাস্ট্রি সেক্টরে এত পার্সেন্ট, সার্ভিস সেক্টরে এত পার্সেন্ট। একদম মানে আপনার যেই কি ডাটাটা দরকার, আই রিপিট, একদম কি ডাটা, যে এই জিনিসটা আমার দরকার, ওই জিনিসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এই এই যে পেজটা কোনোভাবে যেন আমাদের কি না হয়, মিস না হয়। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো, দাদা এটা কি বাংলাতে আপনার অর্থনৈতিক সমীক্ষা বলে? এটাই অর্থনৈতিক সমীক্ষা, হ্যাঁ এটাই অর্থনৈতিক সমীক্ষা, ঠিক আছে, আর কিছুই না। বুঝতে পারছেন না ভাই? জি বুঝতে পারছি। তো আপনি যে অর্থনৈতিক সমীক্ষা টাকাতে কিনতেছেন ওইটাই আর কি এখানে পাওয়া যাচ্ছে গুগলে, ঠিক আছে, এই আর কি শুনে। আচ্ছা, তো এখানকার ডেটাটা দিয়ে আপনি কিন্তু যদি এইটুকুই খালি পড়ে যান, আমার মনে হয় যে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এইটুকুই আনা হয় মনে করি ব্যক্তিগতভাবে, আর লাগে না। তবে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, ব্যাপারটা কি আপনাকে আমি বলি। এখানে আপনাকে কিছু ইনসাইট ইউজ করতে হবে। ইনসাইটটা কি আপনাকে আমি বলি। যেমন ধরেন, যেমন এটা হচ্ছে আপনি যে নিয়মিত পড়েন এবং পড়ার হ্যাবিট গ্রো করেন, তাহলে এই জিনিসটা আপনার মাথায় খুব ইজিলি হিট করবে। কিরকম করে হিট করবে আপনাকে আমি দেখাই, দেখেন। ওরা বলতেছে যে আমাদের, আমরা এটা কপি করে নিয়ে আসি, যে ওরা বলতেছে যে আমাদের লেবার ফোর্সের এগ্রিকালচারে আছে 45, ইন্ডাস্ট্রিজ আছে 17, সার্ভিসে আছে 38। এখন আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইন 1971 হোয়াট ওয়াজ দ্য টোটাল এমপ্লয়মেন্ট অফ লেবার ফোর্স ইন এগ্রিকালচার সেক্টর, ও একটা পার্সেন্টেজ দেখাবে, ও হয়তো দেখাবে 70% বা 75%। ওই কম্পারেটিভ ডেটাটা রাখবে যে ডেভেলপমেন্ট যে হয়েছে তার একটা প্রমাণ কি, ডেভেলপমেন্ট হওয়ার কারণে রাইট নাও উই আর শিফটিং ফ্রম দ্য এগ্রিকালচার সেক্টর টু দ্য কি সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টর, অ্যান্ড দিস ইজ অ্যাপিয়ারেন্ট, এটা স্পষ্ট কেন, ইন 1972 the total employment in agricultural sector was, for example, 75% of our total labor force, but at this moment this is 45%. That means nearly 25% of the labor force has shifted from agriculture sector to industry and service sector. So when does an economy, sorry, when does an employment force shift from agriculture sector to another sector? When other sector offer better opportunity, or when other sectors create job opportunity. জব অপরচুনিটি না হলে তো আসলে আপনার পক্ষে ওইখানে চাকরি করা পসিবল না। সো জব অপরচুনিটি ফর্ম হয়েছে বিধায় এগ্রিকালচার সেক্টর থেকে পার্সেন্টেজ অফ ওয়ার্কার কমে গেছে, সেটা গিয়েছে কোথায়, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরে। এবং আপনিও সেটা কি করতে পারেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে উত্তরটা পেয়ে যাবেন যে ইন্ডাস্ট্রি সেক্টরে আজকে 17%, 1972-তে কত পার্সেন্ট ছিল। তো সে আপনাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। আর এখন তো প্রায় চ্যাট জিপিটি একদম সব চাওয়া মাত্রই সব দিয়ে দেয়, ঠিক আছে। সো আপনাকে যেটা করতে হবে, এইভাবে জিনিসটা খেলতে হবে ওর সাথে, ঠিক আছে, আর কিছুই না। দেখবেন যে কাজ হয়ে গেছে। এই দেখেন, ও কিন্তু সবার আগেই লিখে দিছে যে সোসিও ইকোনমিক ইন্ডিকেটরস অফ বাংলাদেশ। ও কিন্তু পুরো গ্রাফ দিয়া তারপর নিচে গিয়ে কয় নাই যে এই গ্রাফের নাম কি বা এই টেবিলের নাম কি, নিচে গিয়ে সে সোর্স গুলা দিয়ে দিছে। কি বললাম বুঝতে পারছেন ভাই? হ্যালো, জি দাদা। আচ্ছা গেল। সো ডাটার একটা মানে কি বলে খনি হচ্ছে এই জায়গাটা।
এখন আপনি বলতে পারেন যে ভাই এই পরিমাণ ডাটা আমি মুখস্থ করবো ক্ষেত্রে, আপনার তো ভাই এত ডাটা মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, যেমন ধরেন উদাহরণস্বরূপ বলি, যেমন ধরেন একটা সিম্পল জিনিস আপনাকে আমি বলি, ঠিক আছে। আম, উম, যেমন ধরেন দেখবেন যে পরীক্ষার হল থেকে আপনাকে এই জিনিসটা, আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা। আচ্ছা, আহ, আপনি দেখবেন যে এই মুহূর্তে আম, আমাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু কি হ্যাজ সারপাসড $2,800, ঠিক আছে। এখন ধরেন এটা যে এটা আসছে ভালো কথা, মানলাম। এখন আপনি মনে করেন লিখে দিচ্ছেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে গিয়ে আপনার $2,784, ঠিক আছে। আপনি মনে করেন এটাই লিখছেন এবং রেফারেন্স হিসেবে দিয়ে দিছেন যে এটা বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2024 এর পেজ নম্বর অততে দেওয়া আছে। তাহলে কিন্তু আপনার এই ডাটাটাকে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই। কারণ কি, আপনি যেই পর্যন্ত আপডেট থাকতে চেয়েছেন আপনি ওই পর্যন্ত আপডেট করে নিয়েছেন এবং আপনি যথার্থ রেফারেন্সিং দেখাই দিয়েছেন। দ্যাটস ইট, হয়ে গেল, আর কিছুই না। আপনি কি লিখতে চাচ্ছেন এটা আপনাকে ডিফাইন করতে হবে এবং ডিফাইন করে আপনাকে হচ্ছে ওইভাবে আগাইতে হবে। কে কতটা মুখস্থ করছে, কে কতটা উপস্থাপন করছে এটা ব্যাপার না, কে কত প্রফেশনাল হইতে পারছে সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। ঠিক আছে, উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি, আমরা যখন 2020 সাল বা 21 সালের ফিসক্যাল ইয়ারে যেই ইকোনমিক রিভিউ গুলা পাইতাম, ওই ইকোনমিক রিভিউ গুলার একটা বেইজ ইয়ার ছিল। ঠিক আছে, আই রিপিট, একটা বেইজ ইয়ার ছিল। ওই বেইজ ইয়ারটা ধরে আপনার কি করা হইতো, ক্যালকুলেশন করা হইতো। হ্যাঁ, ওটা ছিল সম্ভবত 2005-2006 ফিসক্যাল ইয়ার, মানে 0506 ফিসক্যাল ইয়ার। তারপর যেটা হলো বিগত 2-3 বছর আগেই মনে হয় এই ফিসক্যাল ইয়ারের বছরটাকে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার কারণে এটা এখন হয়ে গেছে 2015-16 ফিসক্যাল ইয়ার। এখন ধরেন আপনি ডাটা লিখতে গিয়ে বললেন যে আমাদের জিডিপি গ্রোথ রেট হচ্ছে এত এত পার্সেন্ট এত এত ফিসক্যাল ইয়ারে। এখন আপনি মনে করেন লিখে দিলেন নিচ দিয়ে যে বেসড অন দা বেজ ইয়ার অফ 2015 অ্যান্ড 2016 ফিসক্যাল ইয়ার। তাহলে কিন্তু স্যার বুঝবে যে ওয়াও, এই ভদ্রলোক তো একদম প্রফেশনাল ওয়েতে ডাটাকে প্রেজেন্ট করে। ঠিক আছে, এই একটা সিম্পল জিনিস যে আপনি বেজ ইয়ারটা মেনশন করে দিলেন, টিচার অটোমেটিক্যালি ইমপ্রেসড হয়ে গেল। ঠিক আছে, তারপর যেমন দেখবেন আমাদের জিডিপি গ্রোথ রেট নিয়ে অনেক কথাবার্তা হয়, জিডিপির ভ্যালু নিয়ে অনেক কথাবার্তা হয়। যেমন এখানে দেখেন দুইটা জিডিপির কথা বলছে, জিডিপি এট কারেন্ট প্রাইস, আবার জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস। এখন আপনি একটু চ্যাট জিপিটির সাথে বসবেন, আমি আপনাকে জাস্ট র্যান্ডমলি বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি, আপনি এগুলো দেখবেন। ঠিক আছে, যে কারেন্ট প্রাইসে জিডিপি আর কনস্ট্যান্ট প্রাইসে জিডিপি, এটা আসলে পার্থক্য হয় কেমনে, এটাতে প্রবলেম হয়ে গেল না। ঠিক আছে, এই জিনিসটা একটু আপনাকে শিখতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন GDP at current price and the difference between GDP at current price and GDP at constant price। এটা একটু শিখবেন। এটা শিখলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আচ্ছা জিডিপির ক্যালকুলেশনটা মনে হয় তাহলে এমনি করে করা হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাকে মাথায় নিতে হবে। এখন এই টুকটাক জিনিস যদি আইডিয়া রাখেন, আপনি ভাই অন্য সবার চাইতে মনে রাখবেন যে একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে গেছেন গা ভাই। ঠিক আছে, ওকে। ছোট্ট একটা জিনিস, সিম্পল একটা জিনিস আপনি শো করছেন, টিচার খুশি হয়ে গেছে। কিন্তু কি যেটা বুঝাইলাম সেটা বুঝতে পারছি আমরা? হ্যালো? দাদা যদি একটা একটা প্র্যাকটিক্যাল ডেমো দেখাতেন তাহলে একটু উপকার হতো। হ্যালো? না দাদা বলতে চাচ্ছে যে একটা মানে যদি প্র্যাকটিক্যাল ডেমো দেখাতেন তাহলে একটু অনেক উপকার হতো আমাদের জন্য। তাই কিসের ডেমো দেখাবো একটু বলেন তো আমাকে। মানে চ্যাট জিপিটি কে মানে আস্কিংটা কি করে করতে হয় মানে একটু ভাই একটু এটা বুঝতে খুবই বোকার অসুবিধা মতো একটা হচ্ছে। প্রশ্ন করছেন যে চ্যাট জিপিটি কে আমি কিভাবে আস্কিং করব। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারেন না যে হেই চ্যাট জিপিটি হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ জিডিপি ইন 1972, এই প্রশ্নটা কি আপনি করতে পারেন না নিজে নিজে? হ্যালো? জি দাদা। তাহলে এটাতে একটা কি ডেমো দেখবেন বলেন, এটা তো কোনো কঠিন কিছু না। ঠিক আছে, যে চ্যাট জিপিটি কে আমি জিজ্ঞেস করবো যে হেই চ্যাট জিপিটি, আচ্ছা আমরা জিজ্ঞেস করি যেহেতু আপনি যে বলছেন যেহেতু, ঠিক আছে,
আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, আসেন দেখি তো কি বলে। এই ধর আমি চ্যাট জিপিটি তে গেলাম, তো কি লিখবো? এখন আমি মনে করি বললাম যে হ্যালো চ্যাট জিপিটি, টেল মি হোয়াট ওয়াজ হোয়াট ওয়াজ হোয়াট, আপনি কি সময় জানতে চান বলেন, আপনি কি জানতে চান বলেন শুনি। হ্যালো, জি দাদা, বলেন কি সম্পর্কে জানতে ইচ্ছুক, বলেন কোনটা বলেন। মানে যেটা বলছে মানে এই ডাটা সম্বন্ধে। আরে ভাই সেটা তো বুঝলাম, ডাটা সম্পর্কে জিজ্ঞেস করবো, একটা স্পেসিফিক টার্মিনোলজি বলেন যে ভাই অমুক ডাটা নিয়ে কাজ করতেছি আমরা এখন, বলেন। ইকোনমিক রিভিউ। মানে এটা করে কিছু হইলো ইকোনমিক রিভিউ? আপনি বলতে পারেন যে আমি ভাই আমি জানতে চাই, ধরেন ওই যে আপনি বলছিলেন যে এত পার্সেন্ট লেবার ফোর্স এখন হচ্ছে আপনার এগ্রিকালচার সেক্টরে কাজ করে, তা আমি জানতে চাই 1972-তে গিয়ে এটা কত ছিল জানতে চাই, এইভাবে বলবেন ইকোনমিক রিভিউ। এটা কোনো হইলো কিছু? এটা তো কিছু হলো না, তাই না? তা আমি মনে করি লিখলাম যে হ্যালো চ্যাট জিপিটি, টেল মি হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ employment in agriculture sector in 1970, সরি আমি মনে করেন লিখেন যে 1980, মনে করেন লিখলাম, ঠিক আছে, ইন বাংলাদেশ। ভুলভাল লিখলেও কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি আপনাকে খুঁজে টুজে অ্যান্সার এনেই দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে দেখেন কি বলছে, হ্যালো সুমন, ইন 1980 the agriculture sector was a dominant source of employment in Bangladesh according to World Bank and ILO historical data, ঠিক আছে। ILO মানে কি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে। এই দেখেন বলছে অ্যারাউন্ড 74 to 76% লেবার ফোর্স ইন বাংলাদেশ was employed in এগ্রিকালচার ইন 1980, ঠিক আছে। দেখছেন বলে দিচ্ছে কত সুন্দর করে। এই কমান্ডটুকু যদি আপনি বলেন ডেমো দেখাইতে হবে, তাহলে আই এম এক্সট্রিমলি সরি, আপনাকে তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন কোর্স করানো হচ্ছে, ওই সকল কোর্স আপনার করতে হবে, ঠিক আছে, কারণ এই সিম্পল জিনিসটুকু আপনাকে পারতে হবে, ঠিক আছে। আপনি যদি বলেন যে ভাই এটা লেখাটাই আমার জন্য খুব কঠিন, আপনাকে আমি আরো সহজ করে দিতে পারি। কিভাবে সহজ করে দিতে পারি আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। যে ভাই এত সুন্দর করে আমি লিখতে পারবো না, তাতেও কোনো সমস্যা নাই, চ্যাট জিপিটি আমাদের চেয়ে অনেক মেধাবী হয়ে গেছে, ঠিক আছে। মানে মজা করে বলতেছি। আপনি মনে করেন এইভাবে বলতে পারেন যে বাংলায় বলতে পারেন যে আমাকে দয়া করে বলো 1980 সালে বাং দাঁড়ান, বাংলা দাঁড়ো বাংলাদেশের কত শতাংশ কত শতাংশ পার্সেন্টেজ দিলাম, কত শতাংশ মানুষ, ঠিক আছে, মানুষ কি করতো আপনার কৃষি কাজে যুক্ত ছিল। হ্যাঁ এই দেখেন 1980 সালে প্রায় 75% মানুষ কৃষি কাজের সাথে যুক্ত ছিল। আপনি এইটুকু জিনিস পারবেন না লিখতে ভাই, একটু বলেন তো আমাকে। জি স্যার। ইউ শুড হ্যাভ, পারা উচিত, ঠিক আছে। আপনি যেভাবে পারেন সেভাবে লিখবেন, বাংলাতে পারলে বাংলায়, ইংলিশে পারলে ইংলিশে, ঠিক আছে। ওকে, তো এটা গেল। তা আমরা কি করব, ডাটাটাকে কম্পারেটিভ পজিশনিং এ নিয়ে যাব, ঠিক আছে। তারপরে আপনি যে কারেন্ট প্রাইসে জিডিপি ক্যালকুলেশন, কনস্ট্যান্ট প্রাইসে জিডিপি ক্যালকুলেশন, এই জিনিসগুলো শিখবেন। এই জিনিসগুলো শিখলে কিন্তু কি হবে, আপনার অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। ওকে, এবং তখন বুঝতে পারবেন যে ডাটা দিয়ে আসলে কত শুভঙ্করের ফাঁকি দেখানো যায়। ব্যাপারটা কিরকম আপনাকে আমি বলি, মানে কারেন্ট প্রাইস কনস্ট্যান্ট প্রাইস নিয়ে কথা বলতে গেলে একটা এক্সাম্পল দিই। ধরেন আমার এই বছরে জিডিপি প্রোডাকশন হইতেছে একটা আম, তো আমটার দাম কয় টাকা, 10 টাকা, তাহলে আমার এই বছরে জিডিপি হচ্ছে 10 টাকা, শেষ হয়ে গেল হিসাব নিকাশ। এখন সামনের বছর গিয়ে আমার প্রোডাকশন হয়েছে একটা আম, এখন এই একটা আমের দাম কয় টাকা, 12 টাকা, তাহলে আমার এই বছর জিডিপির পরিমাণ হইতেছে আপনার 12 টাকা। তাহলে এখন আপনি কি বলবেন যে ভাই গত বছরের তুলনায় আমার এই বছরে তো কি হয়েছে, 2 টাকা বেশি প্রোডাকশন হয়েছে, বলবেন না আপনি? হ্যালো, হ্যাঁ দাদা। বলবেন। এখন আপনি যদি একটু বুদ্ধি খাটায় দেখেন, আপনি কিন্তু বলবেন যে না সুমন ভাই আপনি এটা কেমন কথা কইলেন, আপনার প্রোডাকশন গত বছর ছিল একটা আম,
এবার ওই একটা আমই হইছে, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ঘটনাটা হয়েছে গিয়ে কি আমটার দাম বেড়ে গেছে। তো গত বছরের তুলনায় প্রোডাকশন আমার একই আছে, ঠিক আছে। সো আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে একরকম জিডিপি ক্যালকুলেশন পাবেন, আর যদি 12 টাকা হয়েছে চিন্তা করেন তাহলে আর এক রকম পাবেন, ঠিক আছে। সো এই হলো একটা সিম্পল ডিফারেন্স, মানে ডাটা উপস্থাপন করার। এখন কিভাবে এটাকে উপস্থাপন করবেন এটা কিন্তু আপনি জানেন। এই তখনই গিয়ে হচ্ছে কারেন্ট প্রাইস এবং কনস্ট্যান্ট প্রাইসে গিয়ে কি হয়, ঝামেলা লাগে, ঠিক আছে। এবং এই যে ডাটাকে উপস্থাপন করা, একটা খারাপ জিনিসকে ভালোভাবে উপস্থাপন করা, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি আপনার উইন্ডো ড্রেসিং। এই টার্মটা আবার অবশ্য এখানে খুব একটা ইউজ হয় না, এটা ইউজ হয় বেশি আপনার চিয়ের ক্ষেত্রে, কি বলে, এটাকে বেশি ইউজ করা হয় হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে অপারেটিং প্রফিট, যাই হোক এইসব বিষয়ে কথা না বলি। উইন্ডো ড্রেসিং, ঠিক আছে, উইন্ডো মানে জানালা, ড্রেসিং মানে জামা কাপড় পরানো। তো উইন্ডো ড্রেসিং, এটা একটু টার্মটা একটু সার্চ করে দেখবেন। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে সে আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। এই যে আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করি, দেখেন যে হ্যালো চ্যাট জিপিটি, হোয়াট ইজ উইন্ডো ড্রেসিং, দেখেন হোয়াট ইজ উইন্ডো ড্রেসিং, এই লিখলাম হোয়াট ইজ উইন্ডো ড্রেসিং, এই দেখেন ও সব বলে দিচ্ছে, দেখছেন কত সুন্দর জিনিস, দেখেন কত সুন্দর, দেখছেন। মানে এত সুন্দর জিনিস থাকা সত্ত্বেও যদি আপনি পড়াশোনা করতে না পারেন তাহলে তো হইব না। আমাদের সময় ছিল গুগল, দুনিয়া গাইডটা ওইটা বার করতে হইতো উইন্ডো ড্রেসিং কি। কিন্তু এখন তো ভাই চ্যাট জিপিটি বা ডিপসিক এরা সব আপনার দিয়ে দেয়, সব দিয়ে দেয়, দেখছেন সব দিয়ে দেয়, তাই না, কত সহজ জিনিস। সো এই জিনিসগুলো ভুল করবেন না। এই ধরেন আমরা জিডিপি ক্যালকুলেশন করি প্রতি বছর, দেখবেন যে ভাই 8% করে গ্রোথ, 9% করে গ্রোথ, 6% করে গ্রোথ দেখায়। এখন আমরা অনেকেই মনে করি যে গত বছর যা প্রোডাকশন হয়েছে এই বছর মনে হয় তার তুলনায় 6% বেশি হয়েছে, আমি এরকম ভাবি না, বলেন তো একটু। হ্যালো, জি দাদা, এরকমই তো ভাবা হয়। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। ধরেন একটা সিম্পল জিনিস বলি, 2000 সালে আপনার যে জিডিপি ছিল, ওই জিডিপিটা ছিল হচ্ছে মনে করেন 100%। মানে মনে করেন আমি আর ইজি করে দিই, 100 টাকা ছিল আপনার জিডিপির পরিমাণ। 2001 সালে আপনার জিডিপির পরিমাণ দাঁড়াইছে 108 টাকা। তাহলে আপনি বলবেন 8% গ্রোথ 2000 সালের তুলনায়। এখন 2002 সালে গিয়ে আপনার জিডিপির পরিমাণ যদি হয়ে যায় 112 টাকা, তাহলে কি আপনি কি বলবেন যে 108 টাকার উপরে 4 টাকা বাড়লে যত পার্সেন্ট হয় তত পার্সেন্ট গ্রোথ? না, আপনি 2000 সালে যে 100 টাকা ছিল ওইটাকেই বেস ধরবেন, যে 2000 সালে ছিল 100 টাকা, 2022-এ গিয়ে আমার হলো তাহলে কত টাকা, তাহলে এই বছর গ্রোথ হচ্ছে 12%। মানে 2000 সালটাকে ভিত্তি বছর ধরে আপনি 2001, 2, 3, 4 এভাবে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। এই জন্যই বলা হয় একটা বেজ ইয়ার ধরতে হবে। কি বলছি বুঝতে পারছেন? হ্যালো, কি দাদা? হ্যালো, বুঝতে পারছেন? শুনুন, এই জন্যই আপনি যখন এই ইকোনমিক ডেটা নিয়ে বসবেন তখন দেখবেন যে এই জায়গাটায় গিয়ে একটা কি বলে যে একটা ঝামেলা লাগতেছে আমাদের, ঠিক আছে। যেমন আমি উদাহরণস্বরূপ দেখাই, আপনি দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে অ্যাপেন্ডিক্স 1.1 দেখতে পাচ্ছেন, সংযোজন দেখতে পাচ্ছেন। জি দাদা। এই দেখেন এটা হচ্ছে গিয়ে, এটা কি, এটা হচ্ছে, আমরা এটাতে না যাই, আমরা একটা সহজ ইন্ডিকেটরে যাই, ইন্ডিকেটরে গেলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এগুলো ঘাইটেন, এগুলো কিন্তু ঘাটবেন। অল্প পড়ে কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় এর উপায় হলো স্মার্ট পড়াশোনা করা, ঠিক আছে। স্মার্ট ভাবে পড়াশোনা করলে আপনার কি হবে, কাজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, একটু দাঁড়ান ভাই, আমি এই যে দেখেন, এই দেখেন ওরা কিন্তু বলে নাই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কোনটা কত পার্সেন্ট, ওটা বলছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট কারেন্ট প্রাইসেস। বললাম জিডিপি দুইটা স্টাইলে প্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে কারেন্ট প্রাইসে আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুতে, ঠিক আছে। তো ওরা বলতেছে না ভাই আমরা কারেন্ট প্রাইসে দেখাইতেছি, ঠিক আছে। তো যখন টিচার টাইটেলের মধ্যে দেখবে যে ওয়াও, এই ভদ্রলোক তো কারেন্ট প্রাইস কনস্ট্যান্ট প্রাইসও বুঝে, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে 200 জন পোলাপান আমাদের সাথে টিকছে, তাদের মধ্যে 10 জন পোলাপান তার মানে এই না যে তারা জানে না। আমাকে শুনতে পারতেছেন ক্লিয়ারলি? হ্যাঁ দাদা। হ্যালো, আমি কি বললাম, আমি বললাম যে আমাদের সাথে যে 200 জন পোলাপান টিকলো, আমার কলিগরা, তো এই ভদ্রলোকেরা 200 জনের, সরি 188 জন, এই 188 জনের মধ্যে
20 জন লোক পাবেন না যে সে জিডিপির এই ক্ষেত্রে কারেন্ট প্রাইস কথাটা লিখতেছে বা বলতেছে। এখন এর মানে এই না যে সে এটা জানে না, সে এটা জানে, কিন্তু সে এই জিনিসটা লিখে অভ্যস্ত না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো আমি এই জায়গাটা হিট করতাম, কারণ আমি তো কম লিখবো। তো আমার লেখার মধ্যে ওই প্রফেশনালিজমটাকে আমার নিয়ে আসতে হবে। এই দেখেন ওরা বলে দিয়েছে, দেখেন আমি বলেছিলাম না, টেবিলের নামটা সবসময় আগে দিবেন, গ্রাফের নামটা সবসময় আগে দিবেন, পরে দিবেন না। এই যে দেখেন ওরা বেইজিয়ার বলতেছে 2005-06। তো কারণটা কি? কারণটা হলো 2005-06 ভিত্তি করেই আপনার প্রায় 2020 সাল পর্যন্ত চলছে। তারপরে 15-16কে ভিত্তি করে কি করা হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখেন এই যে 2005-06 ভিত্তি করে আপনার এই যে 5, 6, 6, 7, 8, 9, 11, 12 পর্যন্ত করছে। 11, 12-র পরে পরের পেজে গিয়ে 12, 13 দিয়ে শুরু করছে। এই যে দেখেন 12, 13 দিয়ে শুরু করছে, দেখছেন? এই 12, 13 দিয়ে ব্লা 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 19, 20, এই 19, 20 পর্যন্ত কিন্তু বেইজিয়ার কত 2005-06। এই যে দেখেন অ্যাপেন্ডিক্স 2.3-তে গেলেই দেখবেন, এই যে দেখেন আপনি কিন্তু এখানে ডাটা দেখতেছেন কি 19, 20 পর্যন্ত, খেয়াল করে দেখেন 19, 20 পর্যন্ত। কিন্তু সে করছে কি জানেন, 2015 সালে গিয়ে আমরা আবার বেইজিয়ারটা চেঞ্জ করে 15-16 করছি না? তাই নতুন করে এই 15-16 এই 1,90,000 এর ডাটাটাকে ওরা এখানে এনে চেঞ্জ করে ফেলছে। এই যে দেখেন 15-16-তে এসে ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? খেয়াল করছেন বিষয়টা? হ্যালো? জি দাদা। তো এই 15-16-তে বর্তমানে হচ্ছে 15-16 ধরে করে। এই যে দেখেন 23-24-এ যখন এই রিপোর্টটা প্রিপেয়ার করা হইতেছিল, তখন কিন্তু প্রিপারেশন চলতেছে আপনার ধরেন 6 মাস ধরেই। তখনও কিন্তু 23-24 ফিসক্যাল ইয়ারটা শেষ হয় নাই, ঠিক আছে? বা শেষ হইলেও কমপ্লিট ডাটাটা আসে নাই। এই কারণে দে হ্যাভ পুট এন স্টার মার্ক হেয়ার, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে দেয়ার ইজ এন অ্যাটাচমেন্ট হেয়ার। এখন অ্যাটাচমেন্টটা কি, আমরা চলো নিচের দিকে যাই, নিচে গেলেই পাবো, কোনো সমস্যা নাই। এই যে দেখেন বলছে সোর্স বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এই স্টার্ট মার্কটা বলতেছে প্রভিশনাল। প্রভিশনাল মানে কি, দিস ইজ নট পার্মানেন্ট। দেখবেন এই যে রিপোর্ট টিপোর্ট যখন দেয় হাসপাতালে গেলে ওরা বলে যে ভাই রিপোর্টটা এখনো প্রভিশনাল হয়ে আছে, এখন পর্যন্ত প্রভিশনাল সার্টিফিকেট দেয়, এখন পর্যন্ত কনফার্ম করা হয় নাই। কারণ কি, এখানে চেঞ্জ হইতে পারে কিছু, ঠিক আছে? তো এই যে ওরা মেনশন করে দিচ্ছে যে ডাটাটা প্রভিশনাল, ডাটাটা কিন্তু কি না, ডাটাটা আপনার এখনো অ্যাকিউরেট না। তো এখানে যখন সে যখন কি করছে, ইয়ারটাতে প্রফেশনাল মার্ক করে দিছে, তার মানে এই কলামের টোটাল ডাটাটাই, ইনফরমেশনটাই প্রফেশনাল। এই কলামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছেন ভাই? জি দাদা, যেটা পরিবর্তনশীল হবে সেটাতে মার্ক করে দিতে হ্যাঁ, হবে। এখানে কিন্তু অনেক ঝামেলা আছে, ঠিক আছে? সো আমাদেরও তো ঝামেলা বোঝার দরকার নাই, আমাদের ভাই মোটামুটি দরকারি জিনিসটুকু দিতে পারলেই হয়ে গেল, ঠিক আছে? স্যার কি এখানে তো অনেক ডাটা, আমরা মানে মানে কত বুঝিনি। পর্যন্ত মুখস্থ করবো? হ্যালো? আহ, স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন আবার। হ্যাঁ স্যার, আমি জানতে চাচ্ছিলাম এখানে তো অনেক ডাটা, তো আমরা এরকম কয়টা ডাটা পর্যন্ত মুখস্থ করব? কেন, আমি তো আপনাকে ক্লাসের শুরুতেই বলে দিয়েছি 6 বছর এটা নেবেন আপনি। এখন ধরেন 24-25 সালেরটা তো চলে আসবে সামনে, ঠিক আছে? আপনি ধরেন 18-19 থেকে নিতে পারেন, 18-19, 19-20, 20-21, 21-22, 22-23, 23-24, 24-25 হয়ে গেল, শেষ, ঠিক আছে? ওকে, এটা আপনি আপনার ক্যাপাসিটি ওয়াইজ দিবেন, 5টা 6টা 7টা যে কয়টা ভালো লাগে নিবেন। 6 বছর নিলেই এনাফ একটা গ্রাফ তৈরি করার জন্য। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই ডাটার বেনিফিট কোথায়, বা এই ইকোনমিক রিভিউর বেনিফিটটা কোথায়? যেমন ধরেন এই একটা ইকোনমিক রিভিউর মোট এই যে এই কয়েকটা পার্ট থাকে, ঠিক আছে? দেখে রাখেন, চ্যাপ্টার 1 থেকে শুরু করে যে চ্যাপ্টার 15 পর্যন্ত, ঠিক আছে? তো আপনি মনে করেন যাবেন, মনে করেন উদাহরণস্বরূপ বলতেছি আর কি, ধরেন আপনি আহ, এই যে কি বলে যে ফিসক্যাল, সরি, মনিটারি ম্যানেজমেন্ট এন্ড ফিসক্যাল মার্কেট, আমরা মনে করেন জিডিপি নিয়েই মনে করেন কথা বলতেছি, ঠিক আছে? তো আমরা একটু জিডিপির দিকে যাই, দেখি হোয়াট জিডিপি সেইস, ঠিক আছে? তো জিডিপি নিয়ে যদি আমরা বকবক করতে যাই, আমরা একটু একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এই যে দেখেন আপনার এত ডাটা ফাটা নিয়ে মাথা গরম করার দরকার নাই। আপনি যদি বলেন যে আপনার সাহসী কুলাইবো জিডিপি নিয়ে মুখস্থ করবেন, এই দেখেন এক টেবিলে সব আছে। এখানে 2016-17 থেকে শুরু করে 23-24 পর্যন্ত জিডিপির পরিমাণটা দেওয়া আছে, দেখছেন? আছে না দেওয়া? হুম, আছে কিনা? হ্যাঁ,
কি কোনো কথা বলার হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। এই দেওয়া আছে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপর যেমন ধরেন আপনি যদি বলেন যে আপনার ধরেন বিসিএস পরীক্ষা আছে, সেক্টর ওয়াইজ পড়তে হবে, তখন আপনি সেক্টর ওয়াইজ ডাটা নিতে পারতেছেন এখান থেকে, দেখছেন সেক্টর ওয়াইজ সবকিছু অ্যারেঞ্জ করা আছে। সো সো এখানে কোনো সমস্যা নাই। আপনি কিভাবে নিতে যাচ্ছেন ডাটা, এটা একান্ত আপনি যাচ্ছেন। মনে করেন আপনার কাছে মনে হইতেছে যে কি মনে হইতেছে, উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে মনে হইতেছে যে বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর নিয়ে আপনার হয়তো বা পরীক্ষায় আসতে পারে বা লিখতে হইতে পারে। তাহলে আপনি কি করতে পারেন, এই যে পুরো এগ্রিকালচার সেক্টরের জিডিপি তে কন্ট্রিবিউশনটা কত পার্সেন্ট এখান থেকে নিতে পারবেন, দেখছেন এই যে জায়গাটা। তো এখন মনে করেন আপনি নিলেন, নেওয়ার পরে কি করবেন, নেওয়ার পরে আপনি এটাও তাকে বলবেন যে আচ্ছা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে নিত যে 1980-তে এগ্রিকালচার সেক্টর কত পার্সেন্ট কন্ট্রিবিউশন করছে, বের করে নিত, হয়ে গেল শেষ। তাহলে কম্পারিজনটা সুন্দর হবে, ঠিক আছে। সো ডাটা নিবেন হচ্ছে আপনি আপনার মতো করে। তারপর যেমন দেখেন এই যে এটা একটা বলতেছে, এটা কি বলতেছে, কত সুন্দর একটা প্রেজেন্টেশন, দেখেন কত সুন্দর, দেখছেন দেখছেন আপনার এখানে ওটা বলতেছে যে ব্রড সেক্টরাল জিডিপি গ্রোথ এট কনস্ট্যান্ট প্রাইসেস ইন পার্সেন্ট, মানে কি পার্সেন্টেজের মাধ্যমে তারা জিডিপি গ্রোথ রেটটাকে দেখাচ্ছে 2018-19 থেকে 2023-24 পর্যন্ত আছে। আচ্ছা ভালো কথা, এখানে কি এগ্রিকালচার সেক্টরেরটাও দেখাইছে, ইন্ডাস্ট্রি দেখাইছে, সার্ভিস দেখাইছে, আর লাইন গ্রাফ যেটা আপনার যে দাগ টেনে টেনে গেছে, এটা হচ্ছে গিয়ে কি আপনার ওভারঅল জিডিপির গ্রোথ রেট। যেমন 18-19 সেশনে ছিল 7.88% ছিল ওভারঅল জিডিপি গ্রোথ রেট। আর এগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে কি সেক্টর ওয়াইজ, ঠিক আছে। সো গ্রাফ প্রেজেন্টেশন করতে গেলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। অনেক ছেলে মেয়ে এই কাজটা করে, সেটা হচ্ছে গ্রাফ প্রেজেন্টেশন করতে গিয়ে তারা শুধু একটা ডাটা দিয়েই গ্রাফকে প্রেজেন্ট করে ফেলে। ধরেন ওভারঅল এই লাইন গ্রাফ যেটা আমি কার্সর মুভ করতেছি, যে এটাকে দিয়েই তারা ডাটাকে একটা গ্রাফ বানায়। কিন্তু এটা দিয়ে ডাটার গ্রাফ বানায় আসলে টিচারকে আপনি ইমপ্রেস করতে পারবেন না। টিচার বুঝবে যে আপনি পৃষ্ঠা বাড়ানোর জন্য এই কাজটা করছেন। এটা একটা খুব বুলশিট একটা আইডিয়া। আপনি যখনই ডাটার গ্রাফটা দেখাবেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে কম্পারেটিভ স্টেটমেন্ট থাকতে হবে। যেমন এই গ্রাফটা দেখে কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড মেনি ডিফারেন্ট থিংস। আমি এখানে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, আবার ওভারঅল সবকিছুই পাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু সবকিছু ওভারঅল পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি একটা কম্পারেটিভ পজিশনিং পাচ্ছি ডাটা, ঠিক আছে। কিন্তু আমি যদি শুধু জিডিপি গ্রোথ রেট দিয়ে দিতাম তাহলে কিন্তু কম্পারেটিভ পজিশনিংটা পাইতাম না। সো আপনি যখনই গ্রাফ তৈরি করতে যাচ্ছেন বা গ্রাফ প্রেজেন্ট করতে যাচ্ছেন, তখনই আপনার কাজ হচ্ছে গিয়ে কি কানেকশন এস্টাবলিশ করে ডাটার কি মুখস্থ করা, ডাটার এই নিউমেরিক্যাল ডাটাকে মুখস্থ করা। যেমন কিরকম আপনাকে আমি বলি, দেখেন ধরেন আমাদের যদি বলা হয় যে এই মুহূর্তে দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু কি, যেমন ধরেন কি বলি যে আম, উদাহরণস্বরূপ আমি কি বলতে পারি, দাঁড়ান একটু দাঁড়ান, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রিজার্ভ ক্রাইসিস, ঠিক আছে। যে বাংলাদেশের রিজার্ভ সাডেনলি খুব বেশি কি হয়ে গেছিল, কমে গেছিল, ঠিক আছে। এখন ধরেন আপনি রিজার্ভ ক্রাইসিস বোঝানোর জন্য যেই কাজটা করছেন সেটা হলো কিরকম, সেটা হচ্ছে যে আপনি ধরেন মনে করেন এখানে আপনি ডাটা প্রেজেন্ট করতে চাচ্ছেন। এখন ডাটা প্রেজেন্ট করতেছেন কি, আপনি মনে করেন বললেন যে ভাই করোনার আগে আমাদের রিজার্ভ বাড়তেছিল, করোনা আসার পর কমে গেল গা, সরি করোনার পরে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কমে গেছে গা। তা আপনি মনে করেন লিখলেন যে এই মনে করেন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আমাদের রিজার্ভ বাড়তেছিল, কোভিডে গিয়ে একদম পিক, ওই যে উপরে কিন্তু সালগুলো দেখেন 19-20 এরকম একটা আন্দাজ বুঝে নেন, ঠিক আছে। এরপরে কি হলো, ধুম করে একদম আমাদের রিজার্ভটা কমতে শুরু করে সরকার পতন হওয়ার পরে এখন আবার একটু বাড়তেছে, ঠিক আছে। মানে এটা মনে করেন 19 সালের রিজার্ভ, ঠিক আছে। এটা মনে করেন যে 20 সালের রিজার্ভ, এটা মনে করেন 21 সালের রিজার্ভ, মানে বোঝার জন্য বলতেছি। বুঝতে পারছেন কি বলছি? হ্যালো। জি দাদা। এখন টিচার বললো যে ভাই তোমার রিজার্ভ বাড়তেছিল, বাড়তে 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 বাড়তে
22 সালে গিয়ে হঠাৎ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়াতে কমে গেল। তো এটা বোঝানোর জন্য তোমার তো ভাই এত বড় একটা পৃষ্ঠা আসলে নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। ইউ কুড হ্যাভ ইউজড লেস স্পেস। তুমি বলতেই পারতা যে 21 সাল পর্যন্ত আমাদের রিজার্ভ বেড়ে এখন কমতির দিকে আছে, তাহলে তো হয়ে যেত। তাহলে হোয়াট ইউ কুড হ্যাভ সেইড ইন ওয়ান সেন্টেন্স, তার জন্য ইউ হ্যাভ ইউজড এ কমপ্লিট গ্রাফ। এটা তো ওয়েস্টেজ অফ পেজ এন্ড ওয়েস্টেজ অফ ইউর ইনভ্যালুয়েবল টাইম। সো এটা টিচাররা নিবে না। তখন আপনি কি করবেন? তখন আপনার যে করতে হবে টিচারকে ইমপ্রেস করার জন্য, সেটা হচ্ছে আপনাকে কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়া শিখতে হবে। যে আপনি মনে করেন বললেন যে করোনার সময়ে আমাদের রিজার্ভ বাড়তেছিল এবং পরবর্তীতে কি হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়া শুরু করার পরে আমাদের রিজার্ভের পরিমাণ কমতে শুরু করছে। এখন আপনি বললেন যে একই সাথে কি হয়েছে, রিজার্ভ যখন আমাদের বাড়ে তখন ডলারের দামটা কি থাকে, স্থিতিশীল থাকে। আর রিজার্ভ যখন কমে যায় তখন ডলারের দামটা বেড়ে যায়, কারণ কি আমাদের বার্গেনিং পাওয়ারটা তখন কমে আসে ইন জেনারেল সেন্স। তাহলে আমরা এটাও যদি দেখাইতে পারি আমাদের ডাটা হিসেবে, তাহলে কিন্তু টিচার কি হবে, বেশি ইমপ্রেস হবে। এবার আমি মনে করেন বললাম যে ভাই এটা হচ্ছে গিয়ে কি আমার রিজার্ভের হিসাব নিকাশ। একইভাবে আমি ডাটা দেখাচ্ছি কি আমাদের ডলার প্রাইসিংটাকে। এখন ধরেন আমি বললাম যে এই যে দেখেন ডলার প্রাইসটা কিন্তু যখন রিজার্ভ বাড়তেছে তখন মোটামুটি আমাদের স্টেবল ছিল। যখন থেকেই আমাদের কি হলো, আপনার ডলার এই রিজার্ভ কমতে শুরু করলো, তখন থেকে আমাদের ডলার প্রাইসটা কিন্তু কি হচ্ছে, বাড়তে শুরু করছে। এখন ডলার প্রাইস যে বাড়তে শুরু করছে, এখন রিজার্ভটা আমাদের এই 25-এর পরে এসে বাড়তেছে, তারপরও আমাদের ডলার প্রাইস বাড়তেছে। তাহলে এখানে কিন্তু আমরা একটা ভিন্ন ট্রেন্ড দেখতে পারতেছি না, বলেন তো বুদ্ধি করে। হ্যালো কি হ্যালো দাদা? এখন আপনি তো লেখার সময় স্যারের বলছেন যে স্যার রিজার্ভ যখন বাড়তেছিল তখন ডলার আমার প্রাইস স্টেবল ছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর 2022 থেকে এসে ডলারের দাম বাড়তেছে, কারণ কি আমাদের রিজার্ভ ফল করতেছিল এবং রিজার্ভে চাপ সৃষ্টি হইতেছিল। সেটা আমি বুঝলাম। তাহলে 2025-এ যখন রিজার্ভ আপনার বাড়তেছে, ইন দ্যাট কেস হোয়াই দ্য প্রাইস অফ ডলার ইজ রাইজিং, তাহলে এটা কিন্তু একটা ডেভিয়েশন বা বলতে পারেন যে নর্মাল বাইরে গিয়ে একটা সিচুয়েশন দেখা যাচ্ছে। তখন আপনি এই জায়গাটাকে মার্ক করবেন, মার্ক করে লিখে দিবেন, এই একটা সাইড নোট দিবেন যে ইট হ্যাপেন্ড বিকজ বাংলাদেশ ব্যাংক অ্যাডপ্টেড কি ওপেন মার্কেট পলিসি ফর প্রাইসিং অফ ডলার। কিংবা আপনি বলতে পারেন যে ইট হ্যাপেন্ড বিকজ বাংলাদেশ ব্যাংক অ্যাডপ্টেড ক্রলিং ব্রেক পলিসি। তো হ্যাঁ, একটু পরে দিই। সো একটা সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, একটা সিম্পল নলেজ। ক্রলিং পেগটা পড়েন নাই এই ক্লাসে, যে 52 জন স্টুডেন্ট ক্লাস করতেছেন, কেউ কি আছেন ক্রলিং পেগ জিনিসটার নাম শুনেন নাই? বলেন তো, সবাই নাম শুনছেন না বলেন তো একটু। জি দাদা। তো এটার নাম কিন্তু বেশি এটা কিন্তু আপনারা সবাই নাম শুনছেন, কিন্তু দেখেন যে ছোট্ট একটা জায়গাতে গিয়ে আপনি খুব সুন্দরভাবে চাইলে কিন্তু কি করতে পারতেছেন, কলিং পেগের এই কনসেপ্টটা নিয়ে আসতে পারতেছেন। এখন টিচার কিন্তু আপনার কথায় কিন্তু কি হয়ে গেল, ইমপ্রেসড হয়ে গেল যে ওয়াও। এই জন্য আমি বারবার বলি ক্লাসে যে ভাই আমরা লিখবো খুবই কম, কিন্তু আমরা যা লিখবো তা হবে একদম সলিড লেখা। এখানে প্রত্যেকটা ওয়ার্ড হবে হচ্ছে আপনার ডায়মন্ডের টুকরার মতো ভ্যালুয়েবল। আমার অত লেখার সময় নাই, বাট আমি যা লিখবো তা খুব সলিড লেখা লিখবো। টিচার নিজেই বুঝে যাবে যে না, এই ছেলে পড়াশোনা করে গেছে। কি বললাম বুঝতে পারছেন? কি? স্যার হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বের করো। হ্যাঁ বলেন, শুনছি। স্যার এখানে যে স্যার দুইটা গ্রাফের কথা বলছেন, একটা স্যার জিডিপি আর একটা হচ্ছে স্যার যে ডলার প্রাইস, এটা কি স্যার একই গ্রাফের মতো নাকি দুইটা আলাদা আলাদা দিব? না, আমি এইভাবে বলি নাই। আমি বলেছি যে একটা ডাটা উপস্থাপন করার জন্য একটা বড় গ্রাফ আঁকার তো আমার প্রয়োজন নাই। দেয়ারফোর আপনি এমন ভাবে গ্রাফ প্রেজেন্ট করবেন যেন কি হয়, যেন কম্পারেটিভ ভাব ফুটে ওঠে, মানে গ্রাফটার প্রয়োজনীয়তা থাকে। এখন জিডিপির সাথে তো আসলে ডলার প্রাইসের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? কি বললাম পেরেছেন? ডলার প্রাইসের সাথে একদম অ্যাপারেন্ট কানেকশন আছে কার,
রিজার্ভের সাথে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো। স্যার বুঝতে পারছি স্যার। সো এখন আপনি কি ধরনের ডাটা প্রেজেন্ট করবেন বা আপনি কি ধরনের কম্পারেটিভ প্রেজেন্টেশন দেখাবেন, এই জিনিসটা শুধু আপনি জানেন। আপনি নির্ধারণ করবেন যে আমি আমার লেখার জন্য এই ডাটা পড়ে যাব। এখন আমি আপনাকে বলতে পারি র্যান্ডমলি যে আপনি রিজার্ভের পরিমাণটা দেখে যান, ডলার প্রাইসিংটা দেখে যান, তারপর হচ্ছে জিডিপির পার্সেন্টেজ গ্রোথ দেখে যান, ঠিক আছে, তারপরে সেক্টরাল এমপ্লয়মেন্টের বিষয়টা দেখে যান, এরকম গতানুগতিক যে বিষয়গুলো আছে সেটা দেখে যান। তবে এখানে বেস্ট সাজেশনটা কি? বেস্ট সাজেশনটা আমার মতে হচ্ছে, আমরা যেমন বিভিন্ন রকম সাজেশন দিচ্ছি যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, মার্কেটের অন্যান্য টিচাররাও দেখবেন সাজেশন দিচ্ছে, সবার সাজেশন দেখবেন মোটামুটি কাছাকাছি, সবগুলো সাজেশন একসাথে নিলে দেখবেন টপিক কমন পড়ে যাচ্ছে। এবার দেখবেন এই টপিকগুলোর সাথে কোন কোন গ্রাফ পড়ে গেলে ভালো, কারণ আমি ভাই আসলে পার্সোনালি কত গ্রাফ মুখস্থ করবো? আমি মনে করি একজন ব্যক্তি যদি সর্বোচ্চ 5টা বা 7টা গ্রাফ পড়ে এটাই এনাফ, ঠিক আছে। ওকে, যেমন ধরেন আহ যেমন ধরেন এই রিজার্ভটাই বলি, রিজার্ভের গ্রাফটাই, এটা তো মনে করেন ভাই হচ্ছে হলুদ তরকারিতে হলুদ ব্যবহার করার মতো, আলু ব্যবহার করার মতো, যে কোনো তরকারিতে ব্যবহার করা যাবে, শুধু আপনাকে টেকনিক্যালি প্রেজেন্ট করা শিখতে হবে। এই জন্য আমি বারবার বলি যে আপনি অনেক লেখার দরকার নাই, অনেক বেশি পরিমাণ পড়েন। পড়লে হবে কি, আপনার লেখার ধাঁচের সৌন্দর্য বোধটা গ্রো হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই বলুন প্লিজ। জি দাদা বুঝতে জি দাদা। সো রিগার্ডিং গ্রাফ নিউমেরিক্যাল ডেটা আমরা মোটামুটি বুঝলাম। এবার আমরা একটু রেফারেন্সিং নিয়ে কথা বলি। দাদা ধরে একটা রাখবেন প্রশ্ন আছে। কি বলছেন? দাদা একটা প্রশ্ন আছে আর কি। হ্যাঁ বলেন। দাদা এখানে এই আমরা ডাটা রিপ্রেজেন্ট করার সময় কি শুধু অনলি কি গ্রাফ রিপ্রেজেন্ট করলে হবে নাকি সাথে আপনার টেবল চার্টটা দেখাইতে হবে? এটা আপনি যেভাবে প্রেজেন্ট করতে পারেন। আমি পার্সোনালি শুধু গ্রাফটাই এনাফ মনে করি। এখানে আপনি যদি মনে করেন একটা লেখার মধ্যে গ্রাফের সাথে টেবিল আনতে পারেন সেটা তো অবশ্যই ভালো, কিন্তু পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু একটা বড় একটা ইস্যু নাকি? জি দাদা স্যার ধন্যবাদ। আচ্ছা, কোনো গ্রাফ এবার আমরা যদি বলি একেবারে না আঁকাই তাহলে কি মানে মানে আমি ধরেন রিলেভেন্ট গ্রাফ মনে করতে পারলাম না টাইম মতো। না, সিম্পল, আপনি রিলেভেন্সি আনতে পারেন নাই, আপনি দিয়েন না, কিন্তু দয়া করে ইরিলেভেন্ট কিছু দিয়েন না, কারণ টিচার তো লেখা দেখলে বুঝে যে এই লোকটা একটা ইরিলেভেন্ট গ্রাফ দিছে, বা এই লোকটা একটা পার্টিনেন্ট রিলেভেন্ট একটা টপিক গ্রাফ দিছে। টিচাররা কিন্তু বুঝে, টিচাররা বোকা না, ঠিক আছে। আপনি আনতে পারেন নাই, দিবেন না, কোনো সমস্যা নেই ভাই, মানে স্যার এরকম মানে কোনো গ্রাফ টপ ঠিক একদম আছে। প্লেন লেখা দিয়ে কি আসলে জব আসলে ভাইবা পর্যন্ত যাওয়া যায় বা জবটা পাওয়া যায়? আমি বুঝি নাই আপনার প্রশ্নটা, বুঝি নাই, আপনি ক্লিয়ার কথা বলেন, আমি প্রশ্নটা বুঝি নাই। মানে স্যার আমি বলতে চাচ্ছি ধরেন আমি মানে একদম প্লেন লিখলাম মানে ভোকাবুলারিটা একটু ধরেন ইমপ্রুভ করছি মানে যেটা যেখানে দরকার, বা গ্রামাটিক্যালি এরর করার চেষ্টা করলাম, স্পেলিং ঠিক করলাম, বাট কোনো গ্রাফ বা ওই রকম লেখার ভেতরে হয়তো ডাটা থাকলো কিন্তু গ্রাফ দিলাম না, তাহলে কি আসলে আমি মানে জবটা পাওয়ার আশা থাকে কিনা? অবশ্যই করতে পারেন, অবশ্যই করতে পারেন, কেন করতে পারেন না? আপনি যদি জব পাওয়ার জন্য মিনিমাম যেই মার্কটা দরকার সেই মার্কটা ক্যারি করার লেখা লিখতে পারেন, অবশ্যই পাবেন, কেন পাবেন না জব? আমি কি আমার লেকচারে কোথাও বলেছি যে ভাই তোর এটা করতে হবে, তুই এটা না করলে চাকরি পাবি না? আমি কখনো বলেছি কথা আপনাকে? আমি না কখনোই না বলি নাই। স্যার। ওটা ছাড়া আপনি যেটা আমি আমি সবসময় বলি যে ভাই এগুলা মেনটেন না করেও আপনি জব পাবেন, কিন্তু যেহেতু আপনি শিখতে বসেছেন, সো আপনি এটা শিখবেন। এখন আপনি প্রয়োগ করবেন কিনা, যে ভাই এটা আমার মনে হয় দরকার নেই, করবেন না, কোনো সমস্যা নাই। কারণ আমি হচ্ছে গিয়ে কিরকম, আমি হলো ভাই 2 পেজ লিখতে অভ্যস্ত, আমি যা জানি আমি তা শেখাতেই পছন্দ করি, তাই না? So, আমি হলো খুব অল্প লিখবো, খুব কোয়ালিটিফুল লেখা লিখবো, টিচার আমার খাতাটা হাতে নিয়ে বুঝবে যে না এটা ভিন্ন জিনিস, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না আমি খুব প্লেন রাইটিং লিখবো, ঠিক আছে, আমি গ্রাফ টাপের দিকে তেমন যাব না, হ্যাঁ, এটা তো আপনি চাকরি পাবেন, পাবেন না কেন? অবশ্যই পাবেন, যদি আপনি সুন্দর করে স্যারকে উপস্থাপন করতে পারেন। কারণ যে কোনো একটা জিনিসকেই অনেক আঙ্গিকেই উপস্থাপন করা যায়, ঠিক আছে। এখন কোন আঙ্গিকে আপনি কিভাবে উপস্থাপন করতে পারতেছেন এটা হচ্ছে মূল বিষয়। এখন অনেকটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের মধ্যে আমার সিস্টেমটা একটা সিস্টেম, এটা আপনি চাইলে ফলো করতে পারেন, ইভেন ইভেন আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন, এখানে আমার কিছু বলার নাই, ঠিক আছে। অবশ্যই প্লেন টেক্সট আপনি লিখে জব পাবেন, কেন পাবেন না? অবশ্যই পাবেন, না পাওয়ার কোনো কারণ আমি দেখি না, ঠিক আছে। স্যার আপনি বুঝতে কি পেরেছেন কি আসলে বলবো? মানে স্যার আপনি যখন এক্সাম দিয়েছিলেন তখন কি আসলে গ্রাফ ইউজ করেছিলেন কিনা, মানে সময়টা তো একটা ফ্যাক্ট। ভাই
আপনার কাছে কি ফ্যাক্ট সেটা আপনি জানেন। আপনি যদি মনে করেন যে এত কিছু আমি দিতে পারবো না, তাহলে ইউ উইল ডিফাইন ইউর ওন স্ট্র্যাটেজি বেসড ইউর ওন লিমিটেশনস। আমার কাছে আমি আমার স্ট্র্যাটেজি কি, আমি বেশি লিখবো না, আমি খুবই কম লিখবো। আমি বলেছিলাম না যে আমি মাত্র 7 পেজ বা 8 পেজ লিখেছিলাম। সো ওই 8 পেজের মধ্যে আমি সবকিছু এনেছি। এখন আপনি আপনার মতো করে স্ট্র্যাটেজি ফর্ম করবেন। আপনার টাইম লিমিট আছে, আপনি আপনার মতো ফর্ম করবেন। আমি আমার মতো ফর্ম করেছি। সো আমি যেটা ফর্ম করেছি আমি সেটাই আপনাকে পড়াবো। এখন এটাকে অ্যাপ্লাই করবেন কিনা সেটা একান্ত আপনার ইচ্ছা ভাই, এই ক্ষেত্রে আমার বলার কিছু নাই, ওটা আপনার। কিন্তু এটা না করলে চাকরি পাবেন না, এটা ভুল, এটা আমি কখনোই বলবো না। যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি চাকরি পেতে পারেন, যদি সেই স্ট্র্যাটেজিটা মিনিমাম বা রিকোয়ার্ড মার্ক আনার জন্য কি হয়ে থাকে, এনাফ হয়ে থাকে। কি বলছে বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো। জি স্যার। ওকে, যে কোনো স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু কথা বলবো রেফারেন্সিং নিয়ে। তো রেফারেন্সিং নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসে, ঠিক আছে। আমি খুব বেশি কথা বলবো না, কারণ এটা যখন আমরা লিখবো তখন আমরা ভালো করে দেখবো, ঠিক আছে। আমরা যেহেতু বারবার বলতেছি যে আমরা ইকোনমিক রিভিউকেই রেফারেন্সিং এ মানে ডাটার মূল সোর্স হিসেবে ইউজ করব। সো আমাদের তাহলে রেফারেন্সিং নিয়ে একটা জিনিস ভাবতে হবে। কিরকম ভাবতে হবে? মনে করেন আমি বললাম যে, দেখেন ব্যাপারটা ভালো করে বুঝেন। ধরেন আপনি মনে করেন বললেন যে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2024, ঠিক আছে, বাংলাদেশ উইটনেসড, ঠিক আছে, কি বলে 5% গ্রোথ রেট ইন স্যার জিডিপি আপনার ফর এক্সাম্পল। লেখাগুলো দেখছি না। হ্যাঁ, স্যার আপনার লেখাগুলো দেখতে পাচ্ছি না, গ্রাফটাই দেখছি এখনো। আপনার কোথায়? ও আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা, এই যে মনে করেন লিখলাম যে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2024, ঠিক আছে। তারপরে কি লিখলাম যে দা জিডিপি গ্রোথ রেট অফ বাংলাদেশ, বাংলাদেশ ওয়াজ 5% ফর এক্সাম্পল। এখন এই ডাটাটাকে আপনার রেফারেন্সিং করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি বলেই দিয়েছেন যে ভাই সুন্দর করে যে বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2024 জন্য, ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন যে লাস্ট ইয়ার জিডিপি অফ বাংলাদেশ, হ্যাঁ, গ্রিউ বাই 5%, এই যে এই জায়গাটাতে কিন্তু আমার রেফারেন্স করতে হবে। কেন করতে হবে? মানে আপনি যদি বলেন যে ভাই আমি যদি না করতে পারি আমার টাইম লিমিটেশনের জন্য, কোনো সমস্যা নাই, করবেন না, কোনো জোর জবরদস্তি নাই। পুরো ব্যাপারটা আপনার, আপনি কতটুকু আগাইতে চান। আপনি যদি বলেন আমি রেফারেন্সিং করব না, রেফারেন্সিং না করে কি জব পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। এখন রেফারেন্সিং করব, এখন প্রথম কথা হলো রেফারেন্সিং না করাটা নিজেকে স্মার্ট দেখানো নাকি রেফারেন্সিং করাটা স্মার্ট দেখানো? অবশ্যই রেফারেন্সিং করাটা স্মার্ট দেখানো। আমি আপনাকে স্মার্ট জিনিসটা শেখাচ্ছি। আপনি যদি মনে করেন না এটা আমার দরকার নাই, আমি রেফারেন্সিং না করে আগাবো, এটা আপনার ইচ্ছা। অ্যাজ এ মেন্টর আমার দায়িত্ব আপনাকে ভালোটা দেখানো, বাকিটা আপনার ইচ্ছা। কিন্তু এটা করলেই চাকরি পাবেন, না করলে পাবেন না, এটা বলতে পারবো না। এখন এখানে যেহেতু বলেন নাই যে এই ডাটার সোর্স কোথায়, এটা তো হতে পারে আপনি মনের মাধুরী মিশিয়ে চাওয়াবাজি করছেন, তাই না? তখন আমরা বলি লেখার সময় এই নিউমেরিক্যাল ডাটাতে গিয়ে আপনি এটাকে হাইপার টেক্সট করে এখানে একটা 1 লিখে দিবেন। এই 1টা দেখলে স্যার বুঝবে যে আচ্ছা ও তাইলে এখানে একটা রেফারেন্স দিছে। এবার কি করবেন? যেই পেজে এই ডাটাটা দিছেন ওই পেজের নিচেই আপনি আমাকে দাগ দিয়ে দিবেন। এটা আমি যখন ফোকাস সেটিং লেখাবো তখন আপনাকে আমি শিখাবো, টেনশন করার কোনো কারণ নাই। তারপর আপনি লিখবেন, কিরকম করে লিখবেন? রেফারেন্স, রেফারেন্স দিয়ে 1 দিবেন। এই যে 1 দিবেন, এই 1 ওই যে 1 এর সাথে মিলবে। যদি এক পেজে 5টা ডাটা লিখতে হয় তাহলে 5টা দিবেন, কোনো সমস্যা নাই। এই যে 1 দিলেন আপনি লিখবেন যে বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ঠিক আছে, 2024 মনে করেন 2024। এখন ভাই কথা হইলো এইটা একটা বোগাস রেফারেন্স। বাংলাদেশ ইকোনমিক রিভিউ এরকম রেফারেন্সের মধ্যে পড়ে না। রেফারেন্স যেহেতু করতেছেন, so আমরা বলতেছি যে আপনি অ্যাটলিস্ট
তার পেজ নাম্বারটা লিখে দিবেন, যে পেজ নম্বরটা কত, ধরেন 265 ফর এক্সাম্পল। এইটুকু কষ্ট আপনি করবেন দয়া করে। এবং এই জন্য আমরা বলি যে বেশি ডাটা মুখস্থ করে পাগল হওয়ার দরকার নাই, কম মুখস্থ করলেই কাজে দিবে, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে সরাসরি ফোকাস রাইটিং এ চলে যাব, এবং ফোকাস রাইটিং এ গেলে আমরা আরো বিস্তারিতভাবে দেখবো। মানে নেক্সট ক্লাসে গিয়ে আমরা আর কোনো কথা বলবো না, আমরা সরাসরি হচ্ছে টপিক নিব, আপনারাই বলবেন যে ভাই আজকে এই টপিকের উপর লিখেন, আমরা ওই টপিকের উপরেই লিখবো, ঠিক আছে? তখন আপনি দেখবেন আরো বিস্তারিত ভাবে এই 2 ক্লাসে আমি যা বক বক করলাম, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। গুড নাইট সবাইকে, বাই বাই।